হাতে আর মাত্র 15 দিন, তারপরেই ভারতের মজা দেখিয়ে দেবে বাংলাদেশ। হ্যাঁ, এরকমই হুমকি আসছে কিন্তু বাংলাদেশের ওপার থেকে। তাও আবার কে বলছেন? পররাষ্ট্র উপদেষ্টা। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন আর মাত্র কয়েকদিনের পরেই ভারতকে তারা দেখিয়ে দেবে বাংলাদেশ যে টোনে কথা বলবে তাতে নাকি ভারত ঘাবড়ে যাবে। কেন, কি বিষয়ে এই ধরনের মন্তব্য করেছেন, সত্যি কি এরকম তিনি আদৌ মন্তব্য করেছেন কিনা আজকে আপনাদের সামনে দেখাবো। এবং আপনারা যে প্রশ্নগুলো বারবার করছেন, বিশেষ করে যে সমস্ত পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো আপনারা দেখেন, সেই মিডিয়ারা যে তথ্যগুলো আপনাদের খাওয়াচ্ছে আর যেগুলো আপনারা খাওয়ার চেষ্টা করছেন, কেউ কেউ, সবাই না, সেটা হচ্ছে ভারত এত কিছুর পরেও কেন মুখ বন্ধ করে বসে রয়েছে, ভারত কেন কোনো যোগ্য উত্তর দিচ্ছেন না। এসব নিয়ে তো আপনাদের সামনে অনেক কিছু বর্ণনা করেছি, কিন্তু আজকে আপনাদের সামনে এস জয়শঙ্করের একটা বক্তব্য শোনাবো। কেন ভারত এই মুহূর্তে চুপচাপ বসে রয়েছে, ভারত কেন কোনো রকমের পদক্ষেপ করছে বা করবে না, এই ধরনের কি সম্ভাব্য বিষয় রয়েছে তা নিয়ে খোলাখুলি তিনি প্রথমবারের জন্য কিন্তু মুখ খুলেছেন। আর সেই এক্সক্লুসিভ তথ্যটা আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা দেখাবো আজকে আপনাদের সামনে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ, তারা সামরিক শক্তির দিক থেকে বলুন, অর্থনৈতিক দিক থেকে বলুন, যে কোনো দিক থেকে বলুন, সমস্ত দিক থেকে পিছিয়ে পড়া একটি দেশ। তারা ভারতের কাছে কার্যত হুমকি দিচ্ছেন, বলছেন আর মাত্র কয়েকদিনের পরেই তারা ভারতকে শিক্ষা দেবেন। কেন এই কথা তারা বলছেন আজকের পর্বেই আপনাদের সামনে ব্যাখ্যা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, অনলি 15 মোর ডেজ অ্যান্ড ইন্ডিয়া উইল সি বাংলাদেশ ইস্যুজ হলো থ্রেট টু ইন্ডিয়া ওভার বিএসএফস। এবং এর পাশাপাশি আরো একটা আপনাদের সামনে খবর দেখাচ্ছি, বাংলাদেশের কথার টোন আলাদা হবে। নয়াদিল্লিতে বিএসএফ বিজিবি বৈঠক নিয়ে বলল ইউনূস প্রশাসন। কি ঘটনা, আসুন আপনাদের সামনে ব্যাখ্যা করি, যদিও কেউ কেউ হয়তো জানেন। দেখুন, ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসের 17 থেকে 20 তারিখের মধ্যে, 17 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে ভারত এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী, ভারতের যেমন সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি, তারা মুখোমুখি বসবেন। সেটা অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। এবং ওই 17 থেকে 20 ফেব্রুয়ারি যে বৈঠক হবে তাতে যোগ দেবেন বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরী এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির প্রধান মোহাম্মদ আশরাফ উজ্জামান। আর এই প্রসঙ্গেই যখন বাংলাদেশে একটি বৈঠক হয়েছিল, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল যে এবারের বৈঠকে নতুনত্ব কি থাকছে। জবাবে তিনি বলেন, নতুনত্ব কোনটা চাইছেন? এখন নতুনত্ব হলো আগে যেভাবে কথা বলা হতো এবারে কথার টোন আলাদা হবে। বুঝতে পারছেন? পরিষ্কারভাবে বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছিল যে আগে যেভাবে কথা বলা হতো এবারে তার কথার টোন আলাদা হবে। অর্থাৎ দিন 15 পর যে ভারতে একটা বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে, সেখানে বাংলাদেশের টোন আলাদা হবে, সেটা বাংলাদেশ বৈঠকের 15 দিন আগে থেকে জানিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা ভেবে দেখেছেন কি যে এর মধ্যে বাংলাদেশে হয়েছেটা কি? বাংলাদেশের টোন পরিবর্তনের মতো এমন কি কোনো ঘটনা ঘটেছে? বাংলাদেশ কি সামরিক দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছে ভারতকে টক্কর দেবার মতো? বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির কি আমূল বদল এসে গিয়েছে, যে সত্যি সত্যি এই মুহূর্তে তারা আর ভারতের সঙ্গে যে ধরনের সম্পর্ক রাখছিল এখন সেটা রাখার আর প্রয়োজন বোধ করছে না? কি পরিবর্তন হয়েছে যে বাংলাদেশের মধ্যে এই ধরনের বক্তব্য উঠে আসছে? পরিবর্তন একটাই হয়েছে, যে মৌলবাদীদের হাতে দেশটা বা প্রশাসন চলে গিয়েছে। এবং সেই কারণে এই প্রশাসনের মধ্যে যারা রয়েছে, যারা মৌলবাদীতে ধোঁয়া দিচ্ছেন, তারা মৌলবাদীদের খুশি করার জন্যই ভারত বিরোধিতা তীব্র এবং তুঙ্গে নিয়ে যেতে চাইছেন। এটাই হচ্ছে একমাত্র বক্তব্য। কিন্তু আপনারা অনেকে প্রশ্ন করতেই পারেন যে বাংলাদেশ যদি তাদের কথার টোন আলাদা করে তাহলে ভারত কেন এত মিউ মিউ করছে? ভারত কেন এর যোগ্য জবাব বা যোগ্য উত্তর কোনোটাই দিচ্ছে না? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই আপনাদের মনে আসতে পারে। এবং আমি বিভিন্ন পর্বে আপনাদের সামনে আমার মতো করে বর্ণনা বা বিশ্লেষণ করে বলেছি যে কেন ভারত এই মুহূর্তে বাংলাদেশ প্রসঙ্গে নিরুত্তর বা নীরব রয়ে গিয়েছে। কিন্তু আমার ব্যাখ্যায় যে আপনাদের সবসময় যথেষ্ট লাগবে তেমনটা নাও হতে পারে। সেই কারণেই এস জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আপনাদের সামনে শোনাবো। গতকাল নিউ দিল্লিতে তিনি সাংবাদিকদের প্রশ্নের বেশ কিছু উত্তর দিচ্ছিলেন। প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন যে ভারতের প্রতিবেশী যে সমস্ত দেশগুলো রয়ে গিয়েছে, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, এই সমস্ত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। আর এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আজকে ওই সমস্ত পার্শ্ববর্তী দেশের সঙ্গে সুসম্পর্ক আছে বলেই কালকেও থাকবে। তার কারণ ডিপেন্ড করছে রাজনীতির ওপর। পড়শি দেশে কোন রাজনৈতিক দল রয়েছে
তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক চান কিনা তার উপরে ডিপেন্ড করছে ভারতের সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় থাকবে কিনা। তিনি বলছেন কখনো কখনো আমাদের ইমিডিয়েট রিয়্যাক্ট করতে হয়, কিন্তু কখনো কখনো আমাদের আবার কিছুটা চুপ থাকতে হয়। এটা জেনেও যে ভারত বিদ্বেষী কার্যকলাপ চলছে তা জেনেও কখনো কখনো আমাদের চুপ থাকতে হয় কিছুক্ষণের জন্য। তিনি পরিষ্কারভাবে বার্তাটা দিয়ে দিলেন, বা যে কথা আপনাদের সামনে আমি বলে আসছিলাম যে কেন কূটনৈতিকভাবে ভারত মন্তব্য করছে না, ভারত ইচ্ছাকৃতভাবে যে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করছে না, সেটা এস জয়শঙ্করের এই মন্তব্যগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে ভারত কিন্তু সবকিছু জানে। গতদিনের পর্বেও আপনাদের দেখিয়েছিলাম, আজকেও আরো একবার বলবো, কিন্তু তার আগে আপনাদের শোনাবো এস জয়শঙ্কর কি বলেছেন এই প্রসঙ্গে। আপনাদের শোনাটা অত্যন্ত প্রয়োজনীয়, শুনুন। तो हमें मान के चलना चाहिए कि हमारे पड़ोस में दूसरे देश जो हैं वो हमारे खिलाफ कुछ न कुछ गतिविधियां करते जाएंगे, ये हमें मान के चलना चाहिए। और हमें इसका जवाब जो है रिएक्टिव तरीके से नहीं, पहले से प्लान करके इसका सोल्यूशन देना चाहिए। और वही विदेश नीति की आज जब हम कहते हैं नेबरहुड फर्स्ट, कि आप देखिए चेंजेस हुए हैं, मैं जानता हूं कुछ अभी, और कभी कभी थोड़ा समय भी लगता है, ये तुरंत नहीं होता। कभी कभी क्या होता है कि दूसरे साइड से दबाव आता है या कुछ हमारे बारे में ऐसी चीजें कहते हैं या करते हैं, तो इसकी भी अपनी टाइमिंग होती है। कभी जल्दी रिएक्ट करते हैं, कभी नहीं करते, कभी पब्लिक में करते हैं, कभी प्राइवेट में करते हैं। बट बॉटम लाइन ये होना चाहिए कि जो कंपटीशन, वो स्पर्धा की जो भावना जो है, दैट वी हैव टू कीप वेरी स्ट्रांग विद इन अस। শুনলেন বন্ধুরা এস জয়শঙ্করের বক্তব্য। তিনি বলছেন যে পড়শি দেশে ভারত বিরোধী কার্যকলাপ হবে, এটা স্বাভাবিক এবং এটা মানে কূটনীতির বিষয়। তবে প্রত্যেকটি বিষয়ে যে ভারতকে রিয়াক্টিভ হতে হবে, অর্থাৎ কোনো কিছু ঘটলেই যে ভারতকে রিয়াকশন দেখাতে হবে, এমন কিন্তু কোথাও লেখা নেই। এবং তিনি বলছেন যে কোনো কোনো ঘটনার রিয়াকশন সঙ্গে সঙ্গে দেখাতে হয়, তৎক্ষণাৎ দেখাতে হয়। যেমন আপনারা জানেন যে কানাডায় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার রিয়াকশন কিন্তু ভারত খুব কুইকলি দেখিয়েছিল। আবার আপনারা দেখবেন যে পাকিস্তান যদি কোনো রকমের বক্তব্য দেয় তার একদিনের মধ্যেই ভারত কিন্তু রিপ্লাই দিয়ে দেয়। কিন্তু কিছু সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোতে ভারত কিছুটা সময় নেয়। বিশেষ করে দেখুন, নতুন করে শত্রু বাড়িয়ে তো আর লাভ নেই। যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের 1971 সাল 1947 সাল থেকে ভারতের সঙ্গে তো কোনো শত্রুতা ছিল না, সেই অর্থে মৌলবাদীদের জিগির প্রথম দিন থেকে ছিল। কিন্তু ভারতের সঙ্গে যেহেতু শত্রুতা সেই অর্থে ছিল না, মানে সরকার পরিবর্তনের পরেও কিন্তু সেই অর্থে ছিল না, তাই নতুন করে শত্রু বাড়ানোর কোনো মানে হয় না। তাদেরও কিছুটা সময় দিতে হবে। যে সরকার আসছে সেই সরকার সত্যি সত্যি কি ভারত বিরোধিতা দেখাতে চাইছেন, সেই সময়টুকু ব্যয় করতে হবে। কিন্তু তিনি বলছেন যে আমাদেরকে প্রিপারেশনটা ঠিকঠাক ভাবে নিয়ে রাখতে হবে। কিছু করলে যে আমাদের তৎক্ষণাৎ একটা উত্তর দিতে হবে এমনটা নাও হতে পারে। যাই হোক, এটা গেল জয়শঙ্করের উত্তর। এবং আপনারা শুনলেন যে ভারত যে প্রিপেয়ার্ড, ভারত যে এই সমস্ত 4 দিনে কলকাতা দখল করব, ঢাকা দখল করব, এই ধরনের অনৈতিক বক্তব্যের মধ্যে যাচ্ছে না কেন, সেটা কিন্তু জয়শঙ্কর পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। আপনাদের আমি আগেও বলেছিলাম যে দেখুন, রাজনীতির সঙ্গে কূটনীতির একটা সম্পর্ক রয়েছে। রাজনীতিতে যে যত ভালো বক্তব্য বলতে পারে, যে যত খুব বিচ্ছিরি ভাষায়, নোংরা ভাষায় গালিগালাজ করে আক্রমণ করতে পারে, রাজনীতিতে সেটাই কিন্তু সেরা। সেটা মানুষ টানে, লোক টানে, এমনকি ভোট বাক্সে ভোটের প্রতিফলনও ঘটায়। কিন্তু কূটনীতিতে সবসময় গলা উঁচিয়ে কথা বলাটা, সেটা কিন্তু কাজের কাজ হয় না। তার কারণ আপনি গলা উঁচিয়ে কথা বললেন কিন্তু আপনার সামরিক শক্তি নেই, আপনি অর্থনীতিতে দুর্বল, আপনি অন্য 10টা দেশের সঙ্গে আপনার কূটনৈতিক সম্পর্ক বাজে হয়ে রয়েছে, কিংবা আপনি ডিপেন্ডেন্ট রয়েছেন, আপনার যে মানে দেশের মধ্যে উৎপাদিত শস্য সেটা পর্যাপ্ত নয়, তাহলে আপনি একে অপরের সঙ্গে শত্রু বাড়িয়ে তো কোনো লাভ হবে না। কিন্তু রাজনীতির ক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আপনি ভারতের প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরে ঘোরাবো বলতে পারেন, বা অন্যান্য যা কিছু মুখে আসে, যে যে ভাষা আপনাদের মনে ব্যবহার করতে ইচ্ছা করে সেটা করতে পারেন। তা দিয়ে জনপ্রিয়তাও পাবেন, লোকও টানতে পারেন। কিন্তু কূটনীতির বিষয়টা সম্পূর্ণ আলাদা। তাই ভারত যে কাজটা করছে, ভারত কিন্তু প্রত্যেকটা জিনিসে ওয়াকিবহাল রয়েছে। আপনাদের সামনে আমি গতদিনে বলেছিলাম যে একটি তথ্য আমি আপনাদের সামনে দিয়েছিলাম যে এই মুহূর্তে পাকিস্তান কিন্তু খুব ভালোভাবে জানে যে ভারত পাকিস্তানকে ব্যবহার করে বাংলাদেশের মাটিতে যা যা কাণ্ড কারখানা ঘটছে, ভারত এই প্রত্যেকটি ব্যাপারে অ্যাওয়ার রয়েছে। ওখানে যদি একটা পাতাও পড়ছে বাংলাদেশে, তার তথ্যটা ভারত রাখছে। আর এটাকেই বলে প্রিপারেশন।
দেখুন, আপনাদের সামনে আমি অনেক এর আগেও তথ্য দিয়েছি যে পাকিস্তানের মাটিতে যারা ভারত বিরোধী জঙ্গি কিভাবে একের পর এক তারা গায়েব হয়ে যাচ্ছে, তারা নিকেশ হয়ে যাচ্ছে। পাক প্রশাসন তদন্ত করে পর্যন্ত তাদের হত্যাকারীদের খুঁজে পাচ্ছে না। আর তারপরই পাকিস্তান বলতে শুরু করেছিল যে এটা হচ্ছে ভারতের কাজ, যদিও ভারত অস্বীকার করেছে, কিন্তু এটাই হচ্ছে কাজ যে আপনি প্রিপারেশন রাখুন, আপনি আপনার খোঁচর পাঠিয়ে দিন, আপনাদের গুপ্তচর সংস্থার আপনার নেটওয়ার্কটা বৃদ্ধি করুন, কিন্তু ওই যা হোক করে প্রেসের সামনে এসে কিছু গরম গরম বক্তৃতা দিয়ে মৌলবাদীদের ধোঁয়া দিলেন, এটাতে কাজের কাজ কিছু হয় না। আর ভারত সেদিকে যাচ্ছেও না। তবে আপনাদের সামনে আরো কিছু তথ্য আপনাদের দেবো। দেখুন, এমনিতে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনাদের সামনে আমি বারবার বিশ্লেষণ করেছিলাম। হ্যাঁ, আজকে এই মুহূর্তে হয়তো আপনাদের সামনে আমি ফেস টু ফেস বলছি, হয়তো প্রথমবার অনেকেই আমাকে দেখছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আমেরিকা বাংলাদেশের ওপর একটা আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে এবং তার ফলে বাংলাদেশের কিন্তু তাদের এমনিতেই যে সমস্ত দেশের ওপর একটা নির্ভরশীলতা রয়েছে, ঋণ রয়ে গিয়েছে, বিশেষ করে জাপান, আমেরিকা এবং ভারতের কাছে যে প্রচুর পরিমাণের ঋণ এখনো পর্যন্ত বাংলাদেশের রয়ে গিয়েছে, সেগুলো তো শোধ করা দূরের কথা, তাদের মিনিমাম কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য, রোহিঙ্গাদের মেনটেনেন্স করার জন্য যে আর্থিক অনুদানের প্রয়োজন, সেটা পর্যন্ত যখন আমেরিকা বন্ধ করে দিয়েছে, তখন এই মুহূর্তে বাংলাদেশের কি সংকট সেটা আপনারা কল্পনা করে দেখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে নতুন খবর, যেটা কেউ কেউ হয়তো আপনারা পেয়েছেন, যে সুইজারল্যান্ডও তারা যে আর্থিক সহায়তা বাংলাদেশকে করতো সেটাও পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। এবার আপনারা বলুন, বাংলাদেশের এই যে নতুন উপদেষ্টা সরকার আসলো, এতে কি বাংলাদেশের আদতে লাভ হচ্ছে? বাংলাদেশকে সত্যি এগিয়ে যাচ্ছে? দেখুন, আমি কিন্তু প্রথমে বলি যে নেশন ফার্স্ট। যদি ধরুন আমি বাংলাদেশি যদি হতাম, তাহলে আমি বলতাম যে যদি ভারতের সঙ্গে বিরোধিতা করে, ভারত বিরোধী জিগির তুলে যদি আমাদের দেশ উন্নত হতো, যদি আমার পকেটে কিছু রোজগার বাড়তো, যদি আমাকে বাজারে থলি নিয়ে বাজারে গেলে যদি আমাকে কম পয়সায় জিনিস কিনতে পারতাম ভারত বিরোধিতা করে, তাহলে আমি করতাম। বাংলাদেশি যদি আমি হতাম তাহলে নয় করতাম। কিন্তু যেখানে আমার কোনোটাই লাভ হচ্ছে না, যেখানে আমার দেশের ওপর আর্থিক নিষেধাজ্ঞা ক্রমশ চেপে যাচ্ছে, মোহাম্মদ ইউনূসকে অনেকে বলেছিলেন তার পশ্চিম এশিয়ার সঙ্গে নাকি বিরাট ভালো সম্পর্ক রয়ে গিয়েছে, বন্ধুত্বের সম্পর্ক রয়ে গিয়েছে। শেখ হাসিনার তো সেই অর্থে পশ্চিমী দুনিয়ার সঙ্গে এতটা যাতায়াত ছিল না। আর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছেন মানে আপনারা জানেন যে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তাই একটা বড় পরিচিতি রয়েছে, বিশেষ করে আমেরিকার ডেমোক্র্যাট দলের হয়ে তিনি মানে তার সঙ্গে বেশ ঘনিষ্ঠতা রয়েছে। তো এই অবস্থায় অনেকেই ভেবেছিলেন যে মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসছেন, সেই ক্ষমতায় আসার পর ডেফিনেটলি বাংলাদেশের চিত্রটা আমূল পরিবর্তন হয়ে যাবে, অন্তত অর্থনীতিতে। তার কারণ মানে মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছেন, আপনারা জানেন যে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। সেই গ্রামীণ, যদিও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গ্রামীণ ব্যাংকে চড়া সুদে তিনি গরিবদের লোন দিতেন, সে যাই হোক, সেপাটা আমি যাচ্ছি না। কিন্তু এইরকম একটা বিজনেসম্যান, তিনি তো বিজনেসটা ভালো করে বোঝেন। তার যখন পশ্চিমী দেশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, তাহলে তো তিনি চারটে বাংলাদেশে বড় বড় মানে কোনো ইনফ্রাস্ট্রাকচার বিল বলুন, কোন রকমের বিনিয়োগ বলুন বিদেশ থেকে, সেটা তিনি আনতে পারতেন, কিন্তু পারেননি। তাহলে কি পেরেছেন? মোহাম্মদ ইউনূসের ওপর আস্থা রেখে বাংলাদেশ পেয়েছেটা কি? কিন্তু হারিয়েছে বাংলাদেশ অনেক কিছু। সব থেকে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যেটা হারিয়েছে, 3 দিক থেকে বলা যায় 4 দিক থেকে বাংলাদেশ কিন্তু ভারতের পকেটের মধ্যে মানে ঢুকে রয়েছে। আপনারা যদি বাংলাদেশের ম্যাপটা দেখেন তাহলেই বুঝতে পারবেন, পুরো একেবারেই 3 দিক থেকে ভারত দিয়ে ঘেরা একটা ছোট্ট অংশ মিয়ানমার রয়েছে এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। সেখানেও আপনাদের শুনিয়েছিলাম যে ভারতের নৌবাহিনী কিন্তু বাংলাদেশকে সেখানে ভিড়তে দেয় না। কাজে বাংলাদেশ একেবারে অবরুদ্ধ হয়ে আছে, মানে ভৌগোলিক দিক থেকে ভারতের মধ্যে অবরুদ্ধ হয়ে আছে। সেইখানে ভারতের সাহায্য ছাড়া যে দেশটির চলা কার্যত অসম্ভব, সেই যে দেশটি যদি ভারত বিরোধী জিগির তোলে, তাহলে কোন স্বার্থে সেটা বাংলাদেশের মানুষের লাভ হবে সেটা একবার আপনারা ভেবে দেখবেন। বিশেষ করে একের পর এক দেশগুলো যেভাবে অর্থনৈতিক বোঝা সেই সমস্ত জিনিসগুলো চাপিয়ে দিচ্ছেন, ঋণ বন্ধ করে দিচ্ছেন কিংবা অনুদান বন্ধ করে দিচ্ছেন, এরপরে কি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে? তবে এইখানে লাস্ট একটা পয়েন্ট বলে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিব। বাংলাদেশ হয়তো সেই দিক থেকে ভাবতে পারে যে বাংলাদেশ যদি নিজেদের যুদ্ধ বিধ্বস্ত এইটা প্রমাণ করতে পারে, তাহলে বেশ কিছু আর্থিক অনুদান বিভিন্ন গোটা বিশ্বের বিভিন্ন মানে যারা আর্থিক অনুদান প্রোভাইড করে তাদের কাছ থেকে কিছু সহযোগিতা বাংলাদেশ পেতে পারে। সেই কারণেই কি তারা ভারত বিদ্বেষী এই ধরনের ব্যবহার করার চেষ্টা করছে, যাতে করে ভারত যদি কোনো অ্যাকশন নিয়ে নেয়, বাংলাদেশের প্রমাণ করতে সুবিধা হবে যে তারা যুদ্ধ বিধ্বস্ত, তাদের অর্থনীতি ভেঙে গিয়েছে, এই যুদ্ধের প্রিপারেশন নিতে গিয়ে তাদের অর্থনৈতিক সাহায্যের প্রয়োজন।
এই দিকটা কি মোহাম্মদ ইউনূস অন্য দিক থেকে তারা ভেবে দেখার চেষ্টা করছেন? সোজা পথে তো বাংলাদেশের অর্থনীতিকে তারা চাঙ্গা করতে পারছেন না, তাহলে কি যুদ্ধ বিধ্বস্ত এটা প্রমাণ করার পর কি তারা কোন রকমের বিশ্ব ব্যাংক বা এই ধরনের IMF যে ধরনের সমস্ত রয়ে গিয়েছে সেখান থেকে কি আর্থিক অনুদান পাওয়ার চেষ্টা চালাতে পারেন মোহাম্মদ ইউনূস? এই তত্ত্বটাও কিন্তু উঠে আসছে। তো এখন যা পরিস্থিতি হয়ে রয়েছে, ভারত সবসময় চায় যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে। ভারত কখনোই চায় না যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক খারাপ রাখতে, বিশেষ করে বাংলাদেশ তো ছেড়েই দিন, কখনোই চায় না। কিন্তু বাংলাদেশ যদি ক্রমাগত এই ধরনের বক্তব্য বলতে থাকে, বিশেষ করে যখন মিটিং রয়েছে আগামী মাসে, অর্থাৎ এই মাসে ফেব্রুয়ারি মাসের প্রায় 17-18 তারিখে যখন মিটিং রয়েছে, তখন বাংলাদেশের ভূমিকা কি হয় তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর রয়েছে যে বাংলাদেশ অফিসিয়ালি কি বক্তব্য বলার চেষ্টা করছে ভারতের মধ্যে এসে। সেটাই ওখানকার উপদেষ্টারা এখন প্রেসের সামনে অনেক বড় হুমকি দিতে পারেন, কিন্তু ভারতের মাটিতে দাঁড়িয়ে যদি ভারত বিদ্বেষী বক্তব্য বলার চেষ্টা করে সেটা কিন্তু রেকর্ডেড হবে, আর এটাই গুরুত্বপূর্ণ। এস জয়শঙ্কররা সম্ভবত সেই ধরনের কোনো ঘটনার জন্য অপেক্ষা করছেন আর নিজেদের প্রস্তুত রাখছেন, এবং তার সব থেকে বড় সার্টিফিকেট হচ্ছে পাকিস্তান বলছে যে বাংলাদেশে যদি একটা পাতাও পড়ে সেটা ভারত জানতে পারছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI তাদের 4 জন প্রতিনিধি কোন ফ্লাইটে বাংলাদেশে গিয়েছেন, কোন রুটে বাংলাদেশে গিয়েছেন, কোন কোন জায়গায় বাংলাদেশে গিয়ে ভারতের কোন কোন সীমান্ত ভ্রমণ করেছেন, কতদিন থেকেছেন, কোন হোটেলে থেকেছেন, এই প্রত্যেকটা তথ্য ভারতের গুপ্তচর সংস্থার হাতে রয়েছে। কে বলছে এটা? এটা স্বীকার করেছে পাকিস্তান। তাহলে পাকিস্তান যদি এটা বলতে পারে, তাহলে আপনারা ভেবে দেখুন যে পাকিস্তানের কাছে যদি এইটুকু তথ্য থাকে, তাহলে ভারত আরো বড় কি কি করছে। সেই কারণে বাংলাদেশ সম্পর্কে তো আমাদের চিন্তার তো কোনো প্রশ্নই নেই, চিন্তা তো তাদের করতে হবে। কিন্তু আমরা দেখুন অহেতুক যুদ্ধ বিধ্বস্ত হয়ে নিজেদেরও ইম্প্যাক্টেড হতে চাই না, কিন্তু কি করা যায়? একটা যদি এই ধরনের মৌলবাদী দেশ তারা যদি নিজেদের আফগানিস্তানে পরিণত করতে চায়, তাদের মৃত্যু ঘন্টা বাজানো থেকে আটকাবে কে? কি বলবেন বন্ধুরা? এই ফরম্যাটে, নতুন যে ফরম্যাটে আনার চেষ্টা করব, এইভাবে আপনারা যদি অ্যাকসেপ্ট করেন আমাদের এই নতুন ফরম্যাট, তাহলে এইভাবে এগিয়ে যেতে পারবো। তাই আপনাদের মতামত লিখে জানান। এইভাবে ফেস টু ফেস বক্তব্যগুলো আপনারা শুনতে চান, তাহলে লিখে জানান আমাদের আজকে পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। গুড বাই।